Dear students, I am Pavitra Jyoti Mandal. Today, I am discussing about the evolution of agricultural activities. This video is made for our Bengali speaking students. Nomenclature অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ। কৃষি কথাটির ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার। এই কথাটি এসছে দুটি ল্যাটিন শব্দ এগার ও কালচারা। এগার কথাটির অর্থ ফিল্ড বা ভূমি, আর কালচারা কথাটির অর্থ কাল্টিভেশন বা কর্ষণ। সুতরাং এগ্রিকালচার কথাটির অর্থ কাল্টিভেশন অফ ল্যান্ড বা ভূমি কর্ষণ করা। বাংলা ভাষায় কৃষি কথাটি এসছে সংস্কৃত কৃষ ধাতু থেকে, যার অর্থ কর্ষণ করা। সুতরাং দেখা যায় ইংরেজি ভাষাতেই হোক বা বাংলা ভাষাতে বা ল্যাটিন বা সংস্কৃত, যেদিক থেকেই বিচার করি না কেন, কৃষি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ালো ভূমি কর্ষণ করা। এখন এই কৃষিকাজ বলতে আমরা কি বুঝি? আমরা তো নানা রকম গাছপালা দেখি বাড়ির আশেপাশে, আগানে বাগানগুলোতে, বন জঙ্গলে, হ্যাঁ চাষের মাঠেও কিছু দেখতে পাই। সুতরাং কিছু প্রাকৃতিক উদ্ভিদ আছে আর কিছু কৃষি উদ্ভিদ আছে। এখন একটু বুঝে নেওয়া যাক এই দুয়ের মধ্যে তফাৎটা কোথায়। স্বাভাবিক উদ্ভিদ বা ন্যাচারাল ভেজিটেশন, যাকে অনেক সময় প্রাকৃতিক উদ্ভিদও বলা হয়, এর কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এই সব উদ্ভিদগুলো প্রকৃতিতে আপনা আপনি জন্মায়। তাদের জন্ম, বৃদ্ধি ও বংশবিস্তারে সরাসরি মানুষের কোনো সাহায্যের প্রয়োজন হয় না। এই সকল প্রাকৃতিক উদ্ভিদগুলো মানুষের প্রয়োজনীয় হতে পারে, আবার নাও হতে পারে। এছাড়া স্বাভাবিক উদ্ভিদ সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। যে অঞ্চলে জন্মায় সেখানকার ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু এসবের ওপর নির্ভর করে। অপরপক্ষে কৃষি উদ্ভিদ এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এই উদ্ভিদগুলোর জন্ম, বৃদ্ধি ও বংশবিস্তারে প্রকৃতির পাশাপাশি মানুষের প্রত্যক্ষ সাহায্য লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, এই উদ্ভিদগুলি মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়, অর্থাৎ মানুষ সেই সব উদ্ভিদকেই রোপণ বা তার পরিপোষণ করে যেগুলো তার প্রয়োজনে লাগে। এছাড়া
এ সকল উদ্ভিদগুলো কোথায় কী ধরনের উদ্ভিদ জন্মাবে বা চাষ করা হবে তা কেবল জলবায়ুর উপর নির্ভর করে না, তা কিছু অর্থনৈতিক গুরুত্বও অত্যন্ত ফলপ্রসূ হয়। ডেফিনিশন, সংজ্ঞা। কাকে বলে কৃষি? নানা বিজ্ঞানী নানাভাবে কৃষিকে সংজ্ঞায়িত করেছেন। এদের মধ্যে অন্যতম হুইটস্টলি। তাঁর মতে মনুষ্য শ্রম দ্বারা উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করাকেই কৃষিকাজ বলে। এখানে লক্ষণীয়, কৃষিকাজ বলতে কেবল উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও পরিপুষ্টিকে বোঝাচ্ছে না, প্রাণীজ উপাদানের উৎপাদনকেও কৃষির অন্তর্ভুক্ত বলা হয়। ওয়াটসন বলেছেন, শস্য উৎপাদন ও পশুপালনে মৃত্তিকার ব্যবহার হলো কৃষিকাজ। অর্থাৎ মাটির অনেক রকম ব্যবহার থাকতে পারে, কিন্তু মাটির যে ব্যবহার শস্য উৎপাদন এবং পশুপালনের সঙ্গে ওতপ্রোত জড়িত, মাটির সেই ব্যবহারটাকেই তিনি কৃষিকাজ বলে অভিহিত করছেন। জিমারম্যান, সম্পদ ভূগোলের জনক বলতে পারি। সম্পদ শাস্ত্রে তার মতো বিচক্ষণ মানুষ খুব কম আছেন। তার মতে জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ নিজের চাহিদা পূরণের উদ্দেশ্যে উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর স্বাভাবিক জন্ম, বৃদ্ধি ও বংশবিস্তারকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করাকে কৃষিকাজ বলে। এক্ষেত্রে আরেকটি নূতন জিনিস জুড়ল, সেটা হলো জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ। অর্থাৎ উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করবে যে সকল মানুষ, তারা ওই জমিতে বা ওই জমির আশেপাশে স্থায়ীভাবে বসবাস করবেন। গ্রিগ এর মতে ফসল ফলানোর উদ্দেশ্যে মাটি কর্ষণ করাকে কৃষিকাজ বলে। দেখা যাচ্ছে গ্রিগের এই সংজ্ঞাটি মাটির ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে অত্যন্ত সম্পর্ক বা মিলযুক্ত। এবার আসি ইভলিউশন অফ এগ্রিকালচার। কিভাবে কৃষিকাজ এলো এই পৃথিবীতে, বিবর্তনের ধারায় তা কিভাবে আজকের আধুনিক কৃষিকাজে রূপান্তরিত হলো, আজকে এটাই আমাদের মূল উপপাদ্য। প্রাচীন প্রস্তর যুগে কৃষিকাজ মানুষ জানত না। সে সময় আদিম মানুষদের মধ্যে দেখা যেত ফল মূল সংগ্রহ করা এটা একটা প্রধান জীবিকা। আমরা একটু স্টোরি মেথডে এই পাঠটাকে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ খানিকটা গল্পের মাধ্যমে যেন এগিয়ে নিয়ে যাই। গল্প শুনতে তো সবাই ভালোবাসো। যারা প্রাচীনকালে এই খাদ্য সংগ্রহকারী আদিম মানুষ ছিল, তাদের দুটো টাইপ ছিল।
তারা যেখানেই খাদ্য পাবে সেখানেই তা আহার করবে। সাথে করে নিয়ে যাওয়া বা সংগ্রহ করে রাখা এটা তাদের মধ্যে ছিল না। যেমন এখন বানর, হনুমান এদের মধ্যে আমরা অনেক সময় দেখি এমন। দ্বিতীয় আরেকটি টাইপ, তারা গাছ থেকে ফলমূল সংগ্রহ করে আহার করার পাশাপাশি কিছুটা করে সংগ্রহ করে নিয়ে যেত যে গুহাতে তারা বাস করে, সেখানে অপেক্ষা করছে তাদের জন্য বয়স্ক মানুষ, শিশু, তাদের জন্য নিয়ে যেত। অনেক সময় ভবিষ্যতে 2-1 দিন যদি বাইরে বেরোনো না যায়, তার জন্য কিছু সংগ্রহ করে নিয়ে যেত। এখন এই যে গুহাতে নিয়ে তারা চলে আসতো, স্বাভাবিকভাবে গুহার আশেপাশে এই সমস্ত ফলমূল খাওয়ার পর কিছু উচ্ছিষ্টাংশ গুহার আশেপাশে ছড়িয়ে পড়তো। সেগুলো বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে অনেক সময় চারাগাছ সৃষ্টি করত। আদিম মানুষ অবাক হয়ে দেখত। তারা এটাও লক্ষ্য করেছিল যে সব গাছ সমানভাবে জন্মাচ্ছে না। যেগুলো ঠিকভাবে সূর্যের আলো পাচ্ছে কিংবা কাছাকাছি জলের কোনো উৎস থাকায় মাটি ভিজে থাকছে, সেই অংশের গাছ ভালো হচ্ছে। এখন গুহার আশপাশে যে জায়গাগুলোতে এই ধরনের গাছপালাগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে মানুষের প্রয়োজনীয়। কারণ প্রয়োজন না হলে মানুষ তো তাকে আহার করেনি। কোন উদ্ভিদ বা কোন ধরনের ফলমূল মানুষের কাজে আসবে, এটা কিন্তু খানিকটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ঠিক হয়েছে। অর্থাৎ কখনো বিষাক্ত ফল খেয়ে ফেলেছে, তার কুফল বুঝতে পেরেছে, সেই অভিজ্ঞতা পরবর্তীতে বদলে গিয়েছে এটাই যে এগুলো অপ্রয়োজনীয়, এগুলো ক্ষতিকর। আর কোনো কোনো ফলমূল সুস্বাদু, উপযোগী, এগুলো পছন্দের, সেগুলোই কিন্তু ওরা গুহাতে নিয়ে এসছে। স্বাভাবিকভাবে গুহার আশেপাশে যেসব চারাগাছ হয়েছে বর্ষায়, সেগুলো কিন্তু মনে রাখতে হবে তাদের উপযোগী বা প্রয়োজনীয়। এখন বলছিলাম এই সব গাছপালা সব জায়গায় সমানভাবে হয়নি, কোথাও ভালো হয়েছে, কোথাও বা কম। যে জায়গায় রোদ্দুর কম, সেইখানকার গাছগুলো তুলে এনে যদি যেখানে রোদ্দুর আছে সেখানে মাটির মধ্যে বসানো যায়, বা যেখানে গাছে গোড়ায় মাটি শুষ্ক, সেখানে যদি অনেক সময় আগাছা তা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এসে নিংড়িয়ে জল সিঞ্চন করা যায়। এ কাজে কচ্ছপের পিঠের খোলা, কুমড়ো জাতীয় কোনো ফলের খোসা অঞ্জলি ভরে জল এনে দেওয়া, এ কিন্তু সেচ কাজ শিখছে মানুষ। এভাবে বৃষ্টির জলের পরিবর্তে সিঞ্চন করা জল এবং রোদ্দুরের প্রভাবে গাছপালার নারিশমেন্ট বা পরিপুষ্টি ঘটছে। মানুষের সাহায্যে প্রাকৃতিক উদ্ভিদ কৃষি উদ্ভিদে পরিণত হচ্ছে। এখন এই কাজে মানুষের বিভিন্ন যুগগুলোর কিছু প্রভাব আমরা লক্ষ্য করতে পারি।
যেমন নব্যপ্রস্তর যুগ। এই যুগে কিন্তু পাথরের অস্ত্র বানাতে শিখছে মানুষ। স্বাভাবিকভাবে পাথরে পাথরে ঠোকাঠুকি, ঘষাঘষি এর মাধ্যমে এরা আগুন জ্বালতে শিখে যাচ্ছে। এই যুগে আমরা দেখছি এক আদিম স্থানান্তর কৃষি। কাকে বলে আদিম স্থানান্তরী কৃষি? যাকে ইংরেজিতে আমরা বলি শিফটিং কাল্টিভেশন। এই ধরনের কৃষিকাজে ঝোপ জঙ্গলকে প্রথমে কোনো লাঠি বা এই ধরনের কিছু দিয়ে পিটিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করা হয়। কিছুদিন পর রোদ্দুরে ভাঙা ডালপালাগুলো শুকিয়ে যায়, তারপর আগুন লাগানো হয়। মানুষ আগুনের ব্যবহার শিখেছে। সুতরাং এই আগুনের ব্যবহার জঙ্গল পরিষ্কার করতে একটা বিরাট কার্যকর ভূমিকা গ্রহণ করে। জমি পরিষ্কার হলো। কোন ধরনের ফসল এখানে চাষ করা হবে? সাধারণত দেখা গিয়েছে মূল বা কন্দ জাতীয় ফসল, যেমন কচু, ওল, ট্যাপিওকা এ ধরনের। এই কাজে এরা পাথরের হাতিয়ার ব্যবহার করত, বা কখনো গাছের কোনো শক্ত ডাল দিয়ে মাটিতে খুঁড়ে ছোট গর্ত তৈরি করত। তখনও কিন্তু নাঙলের ব্যবহার আসেনি। এবার আসি ব্রোঞ্জ যুগ। আদিম স্থানান্তর কৃষি ব্যবস্থায় আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন ছিল। বেশ কিছুদিন যাবৎ একই জায়গাতে চাষবাস করার পর যখন সেই জমির উর্বরা শক্তি কমে যেত আর ভালো ফসল হতো না, তখন সেই জায়গা ছেড়ে তারা কিন্তু অন্য আরেকটি জায়গায় চলে যেত। এভাবে স্থানান্তর ঘটত। কিন্তু এভাবে সমস্যা হয় অনেক। যেমন বাস করার জন্য সব জায়গায় উপযুক্ত গুহা পাওয়া যায় না, অনেক জায়গায় জলের উৎস থাকে না, চাষের কাজে বা পানীয় জলের জন্য তা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সময় নিরাপত্তার প্রয়োজন হয়, অনেক সময় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে, তার সমস্যা হয়, এলাকা দখলের লড়াই হতে পারে। স্বাভাবিকভাবে ব্রোঞ্জ যুগে মানুষ চাইতো যে কৃষি জমি বারবার পরিবর্তন না করে ওই কৃষি জমিটাই আরও যাতে বেশি ফলপ্রদায়ী হয়ে ওঠে তার জন্য চেষ্টা করা। ছবিতে দেখতেই পাচ্ছ একটি হাতিয়ার যন্ত্র তৈরি করেছে। এই ধরনের যন্ত্র যখন মানুষ প্রথমে কিন্তু একটা দিক চেপে ধরত মাটির মধ্যে, আর একটা দিক আরেকজন টেনে টেনে মাটির মধ্যে দিয়ে, যাকে আমরা ভালো কথায় বলি শীতে টানা, লাঙল দিয়ে যেমন দাগ কাটে, জমিতে দাগ কাটা পড়ে, তেমন তৈরি হতো। এখন এই কাজটা খুব পরিশ্রম, কষ্টসাধ্য। স্বাভাবিকভাবে এই কাজে যদি পশু শ্রম ব্যবহার করা যায় তাহলে আরও ভালো হতো। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু মানুষ পশুকে পোষ মানালো, পশু শক্তি ব্যবহার করতে লাগলো। ধাতব এই হাতিয়ার ব্রোঞ্জ যুগে যা দেখা গেল, তার সাথে সাথে পশু শক্তির ব্যবহারও লক্ষ্য করা গেল। অর্থাৎ মূলত অত্যন্ত সাধারণ বা নিম্নমানের কিছু ধাতব হাতিয়ার ব্যবহার হতো, পেশি শ্রম মূলত ব্যবহার হতো, তবে উৎপাদন কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেল। অর্থাৎ স্থানান্তর কৃষি ব্যবস্থার তুলনায় বেশ খানিকটা বৃদ্ধি পেল।
এরপর আমরা দেখি অনুন্নত স্থানান্তর কৃষি পদ্ধতি। মানুষ আগের তুলনায় অনেক সভ্য হয়েছে, কিন্তু এখনও কিছু আদিবাসী সমাজের মধ্যে এই অনুন্নত স্থানান্তর কৃষি পদ্ধতি লক্ষ্য করা যায়। এখনও তাদের অনুন্নত হাতিয়ার, কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিশেষ দেখা যায় না। নিকৃষ্ট ফসল এবং সেই একই মূল বা কন্দ জাতীয় ফসল, এবং অবশ্যই সেক্ষেত্রে উৎপাদনও অত্যন্ত কম। কয়েক বছর চাষ করার পর সেই জমি পরিত্যাগ করে জঙ্গলের অন্য আরেকটি অংশে চাষবাসের জন্য জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করা হয়। এটা অরণ্য বিনাশেও একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তবে এই অনুন্নত স্থানান্তর কৃষি পদ্ধতিতে সমস্ত কাজটাই মূলত পেশি শক্তির মাধ্যমে করা হয়ে থাকে। এবার দেখি মানুষের সাথে সাথে পশু শক্তিরও ব্যবহার হচ্ছে। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এই কৃষি ব্যবস্থায় দেখা যায় যে সমস্ত অঞ্চলে জনবসতি অত্যন্ত বেশি, অর্থাৎ জনঘনত্ব অধিক, সেই সমস্ত জায়গায় এই নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবহার লক্ষ্য করা যায়। জীবিকা সত্তাভিত্তিক কেন না, এটা উৎপাদিত ফসল কৃষকের পরিবার ও স্থানীয় অঞ্চলের চাহিদা পূরণে ব্যবহার হয়, তাই এটি জীবিকা সত্তাভিত্তিক। অর্থাৎ বাড়তি বিশেষ উদ্বৃত্ত থাকে না যা বাইরে রপ্তানি করা যায়। এটা সাধারণত জনঘনত্ব অধিক যেখানে, সেখানে এই ধরনের কৃষিকাজ করা হয়। জনসংখ্যা বেশি বলে ঘরবাড়ি, রাস্তাঘাট, নানা রকম কাজে জমির ব্যবহার বেশি। স্বাভাবিকভাবে একদিকে জনসংখ্যা বাড়ার সাথে সাথে জমির পরিমাণ কমতে থাকে, আবার জনসংখ্যা বাড়ার জন্য তাদের খাদ্যের যোগান দেওয়ার প্রয়োজন দেখা দেয়। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য চাইলে জমির যেন প্রতিটি ইঞ্চি জমিকে কাজে লাগানোর এক প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তাই স্বল্প কৃষি জমিতে শ্রমনির্ভর এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। অত্যন্ত যত্ন নিয়ে এখানে প্রত্যেকটি গাছের পরিচর্যা করার চেষ্টা করা হয়। এতে একর প্রতি বা হেক্টর প্রতি উৎপাদন অনেকটাই বেশি হয়, কিন্তু যেহেতু লোক সংখ্যা বেশি, সুতরাং মোট ফসলকে সেই অঞ্চলের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে দেখা যায় মাথাপিছু ফসলের উৎপাদন বেশ কম। এবার আমরা আসি আধুনিক একটি কৃষি ব্যবস্থা, যাকে ব্যাপক বাণিজ্যিক কৃষি বলা হয়। এই কৃষি ব্যবস্থা মূলত যন্ত্র নির্ভর। এই কৃষি ব্যবস্থার জন্য দেখো দুটি ছবি এখানে পাশে রেখেছি। ছবি দুটো দেখে বুঝতে পারছো, ওপরেরটি কীটনাশক প্রয়োগ করার জন্য খামার হাউসের নিজস্ব একটি বিমান ব্যবহার করা হচ্ছে। বিমানটির চালক একজন, খুব বেশি হলে আর একজন হয়তো সহযোগী থাকতে পারে। নিচের ছবিতে দেখো ফসল কাটা হচ্ছে, টোটালটাই যন্ত্রের মাধ্যমে, একজন কিংবা দুজন শ্রমিক। এই ধরনের ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি যে এই ব্যাপক বাণিজ্যিক কৃষি মূলত সেই সকল অঞ্চলে দেখা যাবে যেখানে লোক সংখ্যা খুব কম, জমি প্রচুর কিন্তু থাকার লোক কম, স্বাভাবিকভাবে জনঘনত্ব কম, তাই কৃষি জমির পরিমাণ অনেক বেশি। এই ধরনের কৃষিকাজে যন্ত্রের ব্যবহার যেহেতু বেশি,
স্বাভাবিকভাবে সেই যন্ত্রগুলো কেনা, তা পরিচালনা করা, তার রক্ষণাবেক্ষণ করা, সমস্ত কাজে প্রচুর অর্থের প্রয়োজন। তাই এই কৃষি ব্যবস্থা মূলধন নিবিড়। যন্ত্র ব্যবহার এখানে সবচেয়ে বেশি। একজন মানুষ যে কাজ করতে পারে, একটি যন্ত্র তার থেকে বহু বহু গুণ কাজ খুব দ্রুততার সাথে করতে পারে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে একর প্রতি উৎপাদনে নিবিড় কৃষি ব্যবস্থার মতো অত অধিক হয় না। ওখানে যেমন প্রত্যেকটি গাছের যত্ন নেওয়া হতো, এখানে কিন্তু অমন প্রত্যেকটি গাছের যত্ন আলাদা করে নেওয়া সম্ভব হয় না, কারণ পুরো কাজটাই যন্ত্রের মাধ্যমে হয়, যা অতটা যত্ন করে প্রত্যেকটি গাছকে ধরে ধরে কোন পাতায় পোকা লেগেছে, কোনটায় অসুবিধা হয়েছে সেটাকে সরিয়ে নিই বা ইত্যাদি এইসব সম্ভব নয়। একটা গড়পড়তা কাজ চলে, সেই জন্য একর প্রতি উৎপাদন দেখো অনেক কম হয়। তবে লোকসংখ্যা যেহেতু কম, সেই জন্য মোট ফসলের তুলনায় লোকসংখ্যা অনেক কম হওয়ায় উৎপন্ন ফসল অনেক উদ্বৃত্ত হয়, মাথাপিছু উৎপাদনও অধিক, এমনকি বিদেশে রপ্তানি করবার জন্যও প্রচুর ফসল বাড়তি বা উদ্বৃত্ত থাকে। আজকের পাঠ, করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পরস্পর দূরত্ব বজায় রেখো, সময়ে সময়ে হাত সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করো, সবসময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে রেখো। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, একদম ভুল করো না। পড়াশুনো হচ্ছে না বলে আমরা কিন্তু তোমাদের পাশে আছি। ভালো থেকো।